Hello everyone, welcome to IMR classes. SLST মাদ্রাসা সার্ভিস কমিশন পিএসসি টিচার এক্সাম প্রস্তুতির জন্য যে এমসিকিউ সিরিজ শুরু করেছি সুলতানি যুগের ওপর এটি দ্বিতীয় ক্লাস। এই ভিডিওতে ডিসকাস করব খলজি বংশের ওপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ, পাশাপাশি প্রতিটি প্রশ্ন ব্যাখ্যা করব যাতে টপিকটি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হয়। আশা করি এমসিকিউ সিরিজের এই ভিডিওগুলি তোমাদের এক্সাম প্রিপারেশনকে দিশাদান করবে। যদি চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, লিংক ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে টপিকটি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হবে এবং এমসিকিউগুলি সলভ করতে সুবিধা হবে এবং নিজেদের প্রিপারেশনকে যাচাই করে নিতে পারবে। এমসিকিউ সিরিজের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, ক্লিক করে জয়েন হও। চ্যানেলের ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে, ক্লিক করে জয়েন হতে পারো। এই টপিকের প্রথম কোশ্চেন, দিল্লির কোন সুলতান একটি নতুন ধর্ম প্রবর্তন করতে চেয়েছিলেন কিন্তু উলেমাদের পরামর্শে তা করেননি? বলবন, আলাউদ্দিন খলজি, বিন তুগলক, ইলতুৎমিশ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো আলাউদ্দিন খলজি। অপশন বি হলো সঠিক উত্তর। আলাউদ্দিন খলজি তিনি নতুন ধর্ম প্রবর্তন করতে চেয়েছিলেন কিন্তু উলেমারা তাকে প্রবর্তন করার ক্ষেত্রে পরামর্শ দিয়েছেন যাতে তিনি নতুন ধর্ম প্রবর্তন না করেন এবং উলেমাদের পরামর্শ গ্রহণ করেই তিনি এই নতুন ধর্ম প্রবর্তন করেননি। নেক্সট কোশ্চেন, দিল্লির কোন সুলতান সিকান্দার ই সানি উপাধি নিয়েছিলেন? আলাউদ্দিন খলজি, বলবন, বিন তুগলক, সিকান্দার লোদি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর হলো অপশন এ। আলাউদ্দিন খলজি তিনি সিকান্দার ই সানি উপাধি নিয়েছিলেন, অর্থাৎ তিনি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে নিজেকে প্রতিপন্ন করতে চেয়েছিলেন। আমরা জানি যে আলেকজান্ডার ছিলেন একজন বিখ্যাত বীর এবং যোদ্ধা। তিনি সমগ্র বিশ্ব জুড়ে সাম্রাজ্য গঠনের ক্ষেত্রে একজন দুঃসাহসী যোদ্ধা এবং আলাউদ্দিন খলজি তিনি নিজেও নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে তুলে ধরার চেষ্টা করেছিলেন এবং সিকান্দার ই সানি এই উপাধিটি নিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, আলাউদ্দিনের কোন সেনাপতি মঙ্গল আক্রমণে মারা গিয়েছিলেন? জাফর খান, নসরত খান, আলাফ খান, উলুগ খান। এই প্রশ্নের সঠিক উত্তর হলো জাফর খান। অপশন এ। আলাউদ্দিনের রাজত্বকালে মঙ্গলদের ব্যাপকভাবে আক্রমণ ঘটেছিল এবং আলাউদ্দিন খলজি অত্যন্ত সাফল্যের সাথে এই মঙ্গল আক্রমণ প্রতিহত করেছিলেন। মঙ্গলদের এই আক্রমণে তার যোদ্ধা সেনাপতি জাফর খান তিনি নিহত হয়েছিলেন। নসরত খান, আলফ খান, উলুগ খান এরা আলাউদ্দিনের বিশ্বস্ত সেনাপতি ছিলেন। এই নসরত খান তিনি আলাউদ্দিন খলজির রণথম্বর অভিযানকালে মারা গিয়েছিলেন। তেরোশো এক খ্রিস্টাব্দে তিনি এই রণথম্বর অভিযান করেছিলেন, অর্থাৎ আলাউদ্দিন খলজি, এবং এই রণথম্বর অভিযানকালে নসরত খান মারা যান। তাহলে মঙ্গল আক্রমণে মারা যান জাফর খান এবং রণথম্বর অভিযানের সময় মারা গিয়েছিলেন কোন সেনাপতি? নসরত খান। নেক্সট কোশ্চেন দেখব, আলাউদ্দিনের দেবগিরি অভিযানের সময় দেবগিরির শাসক কে ছিলেন? রামচন্দ্র দেব, প্রতাপরুদ্র দেব, মালিক কাফুর, রানা রতন সিং। এই প্রশ্নের সঠিক উত্তর হলো রামচন্দ্র দেব। আলাউদ্দিন খলজি দেবগিরি অভিযান করেছিলেন 1306 খ্রিস্টাব্দ নাগাদ।
এবং এই 1306 খ্রিস্টাব্দ নাগাদ যখন দেবগিরি অভিযান করেন, দেবগিরির শাসক ছিলেন রামচন্দ্র দেব। আলাউদ্দিন খলজি দক্ষিণের 4টি রাজ্যের ওপর সামরিক অভিযান প্রেরণ করেছিলেন। একটি ছিল দেবগিরি, দ্বিতীয়টি ছিল ওরাঙ্গল রাজ্য, ওরাঙ্গল বংশের শাসক ছিলেন প্রতাপরুদ্রদেব। তৃতীয় ছিল হৈসল বংশ। হৈসল বংশের শাসক ছিলেন বীরবল্লাল। চতুর্থ ছিল পাণ্ড্যরাজ্য। এই পাণ্ড্য রাজ্যের শাসক ছিল বীরপাণ্ড। আর দেবগিরির শাসক ছিল রামচন্দ্রদেব। আলাউদ্দিন খলজির এই দক্ষিণ ভারতের রাজ্যগুলো আক্রমণের ক্ষেত্রে তার প্রধান সেনাপতি ছিলেন মালিক কাফুর। এই মালিক কাফুরের নেতৃত্বে দক্ষিণ ভারতের এই সকল সামরিক অভিযান হয়েছিল। দক্ষিণ ভারতের এই সকল রাজ্যগুলোকে আলাউদ্দিন খলজি তিনি দিল্লি সুলতানির প্রত্যক্ষ শাসনাধীনে আনেননি। এই সকল রাজ্যগুলোকে অনুগত শাসকে পরিণত করে তাদেরকে স্বায়ত্তশাসন প্রদান করেছিলেন এবং এই সকল রাজ্যগুলোকে নিয়মিত সুলতানকে কর প্রদানে বাধ্য করেছিলেন। তবে দক্ষিণ ভারতের এই রাজ্যগুলো ততক্ষণই কেন্দ্রীয় সরকারের নিকট তারা কর পাঠাত যতক্ষণ পর্যন্ত দক্ষিণ ভারতের রাজ্যগুলির ওপর সামরিক চাপ বজায় থাকত। সেই কারণে দেখা যায় যে আলাউদ্দিন খলজি দ্বিতীয়বার দেবগিরি আক্রমণ করেছিলেন এবং দেবগিরি আক্রমণ করার তার মূল উদ্দেশ্যই ছিল যে দেবগিরিকে কার্যত দিল্লি সুলতানির দ্বিতীয় সামরিক কেন্দ্রে পরিণত করা, যাতে করে এই দেবগিরি থেকে দক্ষিণ ভারতের এই সকল রাজ্যগুলির ওপর সামরিক চাপ বজায় রাখা যায়। এবং যে কারণে তিনি পরবর্তীকালে এই দেবগিরিকে দিল্লি সাম্রাজ্যভুক্ত করেছিলেন। আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারতের এই রাজ্যগুলোকে দিল্লি সুলতানির সাম্রাজ্যভুক্ত করেননি, কিন্তু পরবর্তী শাসক অর্থাৎ তুগলক বংশের শাসক মোহাম্মদ বিন তুগলক তিনি দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে সুলতানি সাম্রাজ্যের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে এনেছিলেন। নেক্সট কোশ্চেন দেখব, দিল্লির কোন সুলতান খালিসা জমির পরিমাণ বৃদ্ধি করেছিলেন? বলবন, আলাউদ্দিন খলজি, বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। এই প্রশ্নের সঠিক উত্তর হল আলাউদ্দিন খলজি, অপশন বি। আলাউদ্দিন খলজি তিনি ইক্তা জমিগুলিকে খালিসা জমিতে পরিণত করেছিলেন। কারণ আমরা যখন দাস বংশ সম্পর্কে ডিসকাস করেছি সেখানে বলেছি যে ইলতুৎমিশের সময় থেকে সেখানে তার যে সেনাপতি ছিলেন তাদেরকে তিনি ইক্তা জমি প্রদান করতেন, কিন্তু আলাউদ্দিন খলজি তিনি ইক্তা জমিগুলোকে খালিসা জমিতে পরিণত করেছিলেন এবং যারা সৈন্যবাহিনী ছিল তাদেরকে তিনি নগদে বেতন দেওয়ার যে রীতি তা চালু করেছিলেন। তাহলে এখান থেকে আমরা আরেকটি কোশ্চেন পেলাম যে দিল্লির কোন সুলতান সেনাবাহিনীকে নগদে বেতন প্রদান করতেন? সেনাবাহিনীকে নগদে বেতন প্রদান। এছাড়া আলাউদ্দিন খলজি তার পূর্বের সুলতানদের দ্বারা যে সমস্ত জমি দান করেছিলেন বা পূর্ব সুলতানরা যে সমস্ত জমি দান করেছিলেন সেই সমস্ত জমিগুলোকে তিনি পুনরুদ্ধার
করেছিলেন এবং খালিসা জমির পরিমাণ বৃদ্ধি করেছিলেন। নেক্সট কোশ্চেন, পদ্মিনী নামক আলাউদ্দিন খলজির চিতোর অভিযানের সঙ্গে যুক্ত, অর্থাৎ পদ্মিনী নামটি আলাউদ্দিন খলজির চিতোর অভিযানের সঙ্গে যুক্ত। তিনি কোন রাজপুত রাজার পত্নী ছিলেন? মহারানা প্রতাপ সিং, রঞ্জিত সিং, রাজা মানসিংহ, রানা রতন সিং। এই প্রশ্নের সঠিক উত্তর হল রানা রতন সিং, অপশন ডি। আলাউদ্দিন খলজি তিনি 1303 খ্রিস্টাব্দে চিতোর অভিযান করেন। এই 1303 খ্রিস্টাব্দে তিনি যখন চিতোর অভিযান করেন, সেই চিতোর অভিযানের সময় চিতোরের রাজপুত রাজা ছিলেন রানা রতন সিং এবং রানা রতন সিংয়ের পত্নী ছিলেন পদ্মিনী। এবং এখানে একটি কাহিনী রয়েছে যে আলাউদ্দিন খলজি নাকি পদ্মিনীর প্রেমে আকৃষ্ট হন এবং পদ্মিনীর জন্যই তিনি চিতোর অভিযান করেন এবং সেখানে চিতোরের যে শাসক রানা রতন সিংকে তিনি পরাজিত করেছিলেন। কিন্তু চিতোর অভিযানের সময়েতে যখন রাজপুতরা পরাজিত হন, তখন রাজপুত নারীরা তারা জহর ব্রত পালন করেন এবং এর আগে রণথম্বর অভিযানকালেও যখন রণথম্বরের রাজপুত রাজারা পরাজিত হয়েছিলেন, সেখানকার নারীরাও এই জহর ব্রত পালন করেছিল, যার কাব্যিক বর্ণনা পাওয়া যায় আমির খসরুর বর্ণনা থেকে। আমির খসরু তিনি আলাউদ্দিন খলজির চিতোর অভিযানের সঙ্গে সঙ্গী ছিলেন। তাহলে আলাউদ্দিন খলজির চিতোর অভিযানের সময় কোন ঐতিহাসিক তার সঙ্গী ছিলেন? আমির খসরু। এবং এই আমির খসরুই তিনি রাজপুত নারীদের জহর ব্রত পালন করার যে কাব্যিক বর্ণনা দিয়েছেন। আলাউদ্দিন খলজি চিতোর দখল করে চিতোরের নামকরণ করেছিলেন খিজিরাবাদ। খিজিরাবাদ এই নামটি করেছিলেন কারণ তার পুত্র খিজির খাঁর নাম অনুসারে। তাহলে খিজিরাবাদ এই নামকরণটি কার নাম অনুসারে করেছিলেন? খিজির খাঁর নাম অনুসারে। নেক্সট কোশ্চেন দেখব, কোন সুলতান উৎপাদনের অর্ধাংশ রাজস্ব আদায় করত? বলবন, আলাউদ্দিন খলজি, বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। এই প্রশ্নের সঠিক উত্তর হলো আলাউদ্দিন খলজি, অপশন বি। আলাউদ্দিন খলজির সময়ে রাজস্বের আদায়ের পরিমাণ অনেক বেশি ছিল এবং আলাউদ্দিন খলজি সর্বপ্রথম জমি জরিপ করে রাজস্ব নির্ধারণের পদ্ধতি চালু করেছিলেন। এবং এই যে জমি জরিপ করে রাজস্ব নির্ধারণের পদ্ধতি সুলতানি যুগে মাসাহাত নামে পরিচিত। মাসাহাত প্রথা। তাহলে মাসাহাত কি? মাসাহাত হলো জমি জরিপ করে রাজস্ব নির্ধারণের পদ্ধতি। দিল্লির কোন সুলতান জমি জরিপ করে রাজস্ব নির্ধারণের পদ্ধতি চালু করেছিলেন? আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন দেখব, কোন সুলতান বাজার সংস্কার নীতি নিয়েছিলেন? জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, বিন তুগলক, বলবন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি বাজার সংস্কার নীতি নিয়েছিলেন কারণ আলাউদ্দিন খলজি সর্বপ্রথম সেনাবাহিনীকে নগদে বেতন প্রদান করতেন এবং সেই সময়ে এই সৈন্যবাহিনীর ব্যয়ভার মেটাতে গিয়ে রাজকোষ প্রায় কার্যত শূন্য হয়ে যেত, যে কারণে তিনি যতটুকু বেতন দিতেন সৈন্যবাহিনীকে এবং সেই বেতন দিয়ে তারা যাতে তাদের ন্যূনতম জীবনযাত্রা চালাতে পারে তার জন্য তিনি বাজার দর নিয়ন্ত্রণের নীতি নিয়েছিলেন। এবং এই বাজার সংস্কার নীতি গ্রহণ করার ক্ষেত্রে তিনি
দুটি কর্মচারী নিয়োগ করেছিলেন, একটি হলো শাহানা-ই মান্ডি, অপরটি হলো দেওয়ান-ই-রিয়াসত। শাহানা-ই মান্ডি বাজারে শস্যের যোগান এবং চাহিদা ইত্যাদি বিষয়গুলো দেখাশোনা করত, এবং দেওয়ান-ই-রিয়াসত ব্যবসায়ীদের নাম নথিভুক্ত করত, কোনো দুর্নীতি হচ্ছে কিনা, দরদাম, মূল্যমান ইত্যাদি স্থির করত। আলাউদ্দিন খলজির সমসাময়িক তিনটি বাজার ছিল। একটি হলো মান্ডি, যেটি ছিল খাদ্যশস্যের বাজার। দ্বিতীয় ছিল সেরাই-ই-আদল, যেখানে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যেত, এবং তৃতীয় ছিল দাসদের বাজার। আলাউদ্দিন খলজি বাজার সংস্কার নীতিকে কঠোরভাবে বজায় রাখার চেষ্টা করেছিলেন। দেখা যায় যে তার মৃত্যুর পর এই বাজার সংস্কার নীতি কার্যত ভেঙে পড়েছিল। নেক্সট কোশ্চেন, কোন সুলতান রেশনিং ব্যবস্থার প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি, বলবন, ফিরোজ শাহ তুগলক, বিন তুগলক। আলাউদ্দিন খলজি তিনি রেশনিং ব্যবস্থার পত্তন করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হল আলাউদ্দিন খলজি, অপশন এ। নেক্সট কোশ্চেন দেখব, কোন সুলতান ঘড়ি বা গৃহকর আরোপ করেছিলেন? বলবন, আলাউদ্দিন খলজি, বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন বি, অর্থাৎ আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি ঘড়ি বা গৃহকর ছাড়াও আরও দুটি কর আরোপ করেছিলেন। একটা ছিল চড়াই, এই চড়াই ছিল পশুচারণ কর। অপরটি ছিল করহি। করহি ছিল বাণিজ্যিক শুল্ক, অর্থাৎ আমদানি রপ্তানির জন্য এই করহি শুল্ক প্রদান করতে হতো। নেক্সট কোশ্চেন দেখব, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি, আকবর, বিন তুগলক, জাহাঙ্গীর। এই প্রশ্নের সঠিক উত্তর হলো এ, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি তিনি আরও বেশ কিছু নির্মাণ করেছিলেন, যেমন শ্রীনগরী তিনি নির্মাণ করেন, এছাড়া হজ-ই খাস তারই তৈরি, যারা হাজার সেতু নির্মাণ করেন, যারা জামাতখানা মসজিদ নির্মাণ করেন। নেক্সট কোশ্চেন দেখব, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? ফিরোজ শাহ তুগলক, বলবন, আলাউদ্দিন খলজি, বিন তুগলক। মালিক কাফুর তিনি আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন। সঠিক উত্তর হল আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানের সময়, অর্থাৎ আগের স্লাইডে একটি কোশ্চেনে ডিসকাস করেছিলাম যে মালিক কাফুর আলাউদ্দিন খলজির দক্ষিণের রাজ্যগুলি সামরিক অভিযানের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, সুলতানি যুগে বৃহৎ স্থায়ী সৈন্যবাহিনী কে গঠন করেছিলেন? ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, বিন তুগলক, সিকান্দার লোদি।
সুলতানি যুগে বৃহৎ স্থায়ী সৈন্যবাহিনী গঠন করেছিলেন আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর অপশন বি। এবং আলাউদ্দিন খলজি যে স্থায়ী সৈন্যবাহিনী গঠন করেছিলেন, এই সৈন্যবাহিনীকে তিনি নগদে বেতন প্রদান করতেন। এবং দিল্লিতে যে স্থায়ী সৈন্যবাহিনী থাকত, সেই স্থায়ী সৈন্যবাহিনীকে বলা হতো হাসাম ই কালাব। এবং এক্ষেত্রে সুলতানের যে নিজস্ব বাহিনী, সেই সুলতানের নিজস্ব বাহিনী হাসাম খৈল নামে পরিচিত। তাহলে হাসাম খৈল হলো সুলতানের নিজস্ব বাহিনী। আর হাসামি কালাবলা দিল্লিতে স্থায়ী যে সেনাবাহিনী থাকত, সেটি হলো হাসাম ই কালাব। তাহলে হাসামি কালাব আর হাসাম খৈল দুটি আলাদা। সুলতানের নিজস্ব বাহিনী ছিল হাসাম খৈল। নেক্সট কোশ্চেন, আলাউদ্দিন কাদের বিরুদ্ধে প্রথম সামরিক অভিযান করেছিলেন? গুজরাট, রণথম্বর, দেবগিরি, চিতর। আলাউদ্দিন খলজি সর্বপ্রথম সামরিক অভিযান করেছিলেন গুজরাটের বিরুদ্ধে। সঠিক উত্তর হলো অপশন এ। গুজরাটের বিরুদ্ধে তিনি সামরিক অভিযান করেছিলেন 1299 খ্রিস্টাব্দে এবং গুজরাটের শাসক ছিলেন রায়করণ বা কর্ণদেব। এই গুজরাট অভিযানের সময় তার যে প্রধান সেনাপতি ছিলেন উলুগ খান ও নসরত খান। এবং গুজরাট জয় করে গুজরাটের শাসক হিসাবে নিয়োগ করেছিলেন আলাপ খাঁকে। তাহলে গুজরাট জয় করে গুজরাটের শাসক হিসাবে কাকে নিয়োগ করেছিলেন? আলাপ খাঁকে। এবং গুজরাট অভিযানের ক্ষেত্রে সেনাপতি কে ছিলেন? উলুগ খান এবং নসরত খান। রণথম্বর অভিযান করেছিলেন 1301 খ্রিস্টাব্দে। দেবগিরি অভিযান করেন 1306 খ্রিস্টাব্দে এবং চিতর অভিযান করেছিলেন 1303 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখব, আমির খসরু কার দরবারের কবি ছিলেন? শাহজাহান, আলাউদ্দিন খলজি, আকবর, শেরশাহ সুরি। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন বি, আলাউদ্দিন খলজি। আমির খসরু আলাউদ্দিন খলজির চিতর অভিযানের সঙ্গী ছিলেন। এছাড়া আমির খসরু তিনি সেতার ও তবলার আবিষ্কারক বলে মনে করা হয়। সেতার ও তবলা। এবং আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। আমির খসরুর লেখা কতগুলি উল্লেখযোগ্য গ্রন্থ হল খাজাইনুল ফুতুহা, খাজাইন উল ফুতুহা। এই খাজা ইন উল ফুতুহা গ্রন্থ থেকে আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযান সম্পর্কে জানা যায়। অপর উল্লেখযোগ্য গ্রন্থ হল ইজাজ ই খুসরুভি।
এই ইজাজ ই খুসরুবি ছিল সুলতানি আমলের চিঠি এবং ফরমান সম্পর্কিত বর্ণনা। এছাড়া ছিল আসিকা। এই আসিকা ছিল আলাউদ্দিন খলজির পুত্র খিজির খাঁ ও দেবলা দেবীর প্রেম কাহিনীর বিবরণ। নেক্সট কোশ্চেন দেখব, কিংশিপ নোজ নো কিনশিপ মতবাদে বিশ্বাসী ছিলেন কোন সুলতান? জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, বলবন, বিন তুগলক। এই প্রশ্নের সঠিক উত্তর হলো আলাউদ্দিন খলজি। অপশন বি হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব, নিচের কোনটি আলাউদ্দিন খলজি দ্বারা নির্মাণ হয়নি? জালালউদ্দিন খলজির সমাধি, হজ ই আলাই, জামাতখানা মসজিদ, শ্রীনগরী। এই প্রশ্নের সঠিক উত্তর হলো জালালউদ্দিন খলজির সমাধি। হজ ই আলাই আলাউদ্দিন খলজি নির্মাণ করেন, জামাতখানা মসজিদ আলাউদ্দিন খলজি নির্মাণ করেছিলেন এবং শ্রীনগরী আলাউদ্দিন খলজিরই নির্মাণ। এক্ষেত্রে জালালউদ্দিন খলজির সমাধি, যেটি আলাউদ্দিন খলজি দ্বারা নির্মাণ হয়নি। নেক্সট কোশ্চেন, কোন ফার্সি লেখক আলাউদ্দিন খলজির চিতোর অভিযানের সঙ্গী ছিলেন? আমির খসরু, মিনাজ উস সিরাজ, জিয়াউদ্দিন বারনি, শামসি সিরাজ আফিফ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো আমির খসরু। তিনি আলাউদ্দিন খলজির চিতোর অভিযানের সঙ্গী ছিলেন। অপশন এ হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আলাউদ্দিন খলজি কোন অঞ্চলের সম্পদ লাভ করার পর সিংহাসন দখল করেছিলেন? চিতোর, দেবগিরি, গুজরাট, চান্দেরি। এক্ষেত্রে আলাউদ্দিন খলজি দেবগিরি অঞ্চলের সম্পদ লাভ করার পর সিংহাসন দখল করেছিলেন। সঠিক উত্তর হলো দেবগিরি। অপশন বি। সিংহাসন লাভ করার পূর্বে আলাউদ্দিন খলজি 3টি অঞ্চল থেকে সম্পদ লুণ্ঠন করেছিলেন: চান্দেরি, ভিলসা ও দেবগিরি। এবং এই দেবগিরি থেকে সম্পদ আরোহণ করার পর তিনি সিংহাসন লাভ করেছিলেন। নেক্সট কোশ্চেন, দিল্লির কোন সুলতান রাজস্ব নির্ধারণের জন্য জমি জরিপ প্রথা চালু করেছিলেন? আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক, বলবন, ইলতুৎমিশ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো আলাউদ্দিন খলজি। অপশন এ হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দিল্লির কোন সুলতান ধর্মান্তরিত শাসক ছিলেন? মালিক কাফুর, খসরু খান, আমির খসরু, কুতুবুদ্দিন আইবক। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, খসরু খান। খসরু খানের পুরো নাম হলো নাসিরউদ্দিন খসরু শাহ। এই নাসিরউদ্দিন খসরু শাহ ছিলেন খলজি বংশের শেষ শাসক এবং নাসিরউদ্দিন খসরু শাহকে পরাজিত করেই তুগলক বংশের শাসন শুরু হয় এবং নাসিরউদ্দিন খসরু শাহকে পরাজিত করেছিলেন গাজী মালিক। গাজী মালিক এই খসরু শাহকে 1320 খ্রিস্টাব্দে পরাজিত করেন এবং এই 1320 খ্রিস্টাব্দে গাজী মালিক, যিনি দিপালপুরের শাসক ছিলেন, এবং তিনি নাসিরউদ্দিন খসরুকে 2টি যুদ্ধে পরাজিত করেছিলেন। একটি সরস্বতীর যুদ্ধ অপরটি লাইরাবাটের যুদ্ধ।
এই দুটি যুদ্ধে নাসিরউদ্দিন খসরু শাহ পরাজিত হয়। পরাজিত হবার পরই গাজী মালিক তিনি গিয়াসউদ্দিন তুগলক এই উপাধি নেন এবং ভারতে তুগলক বংশের শাসন শুরু হয়েছিল। তাহলে এখান থেকে আমরা কতগুলো ইনফরমেশন পেলাম যে খলজি বংশের শেষ শাসককে নাসিরউদ্দিন খসরু শাহ, যিনি ধর্মান্তরিত শাসক ছিলেন, এবং এই খসরু শাহকে কে পরাজিত করেছিলেন? গাজী মালিক, যিনি তুগলক বংশের প্রথম শাসক, গিয়াসউদ্দিন তুগলক নামে যিনি পরিচিত। নাসিরউদ্দিন খসরু শাহ কোন দুটি যুদ্ধে গাজী মালিকের কাছে পরাজিত হয়েছিলেন? সরস্বতীর যুদ্ধ ও লাইরাবাটের যুদ্ধ। নেক্সট কোশ্চেন দেখব, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দক্ষিণ ভারত অভিযান করেছিলেন? জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, বিন তুগলক, মালিক কাফুর। এই প্রশ্নের সঠিক উত্তর হলো আলাউদ্দিন খলজি, অপশন বি। আলাউদ্দিন খলজি যে সময়ে জালালউদ্দিন খলজির ভ্রাতুষ্পুত্র হিসাবে ছিলেন, অর্থাৎ যখন তিনি সুলতান হননি, অর্থাৎ 1294 খ্রিস্টাব্দ নাগাদ জালালউদ্দিন খলজির সময়ে আলাউদ্দিন খলজির নেতৃত্বে সর্বপ্রথম দক্ষিণ ভারত অভিযান হয় এবং এক্ষেত্রে দক্ষিণ ভারতে তিনি দেবগিরি রাজ্যটি আক্রমণ করেছিলেন এবং দেবগিরি থেকে সম্পদ লুণ্ঠন করেন। পরবর্তীকালে যখন তিনি সুলতান হয়েছিলেন 1206 খ্রিস্টাব্দ থেকে 1211 খ্রিস্টাব্দ নাগাদ তিনি দক্ষিণ ভারতের 4টি রাজ্য আক্রমণ করেছিলেন এবং এই 4টি রাজ্যকেই তিনি অনুগত রাজ্যে অর্থাৎ করদ রাজ্যে পরিণত করেন। আগের স্লাইডে ডিসকাস করেছি এই নিয়ে ডিটেল। দিল্লির কোন সুলতান তার পিতা জীবিত অবস্থায় দিল্লির সুলতান হয়েছিলেন? আলাউদ্দিন খলজি, কাইকোবাদ, ফিরোজ তুগলক, সিকান্দার লোদি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো কাইকোবাদ, অপশন বি। কাইকোবাদের পিতা ছিলেন বুগরা খান। এবং আলাউদ্দিন খলজি বুগরা খানকে দিল্লির সুলতান হিসাবে মনোনীত করলে তিনি তা গ্রহণ করেননি এবং বুগরা খান সেই সময়ে তিনি বাংলার শাসক ছিলেন এবং তিনি বাংলার শাসক হিসাবেই থাকতে পছন্দ করেছিলেন, যে কারণে দিল্লির সুলতান পদ তিনি গ্রহণ করেননি এবং এই বুগরা খান জীবিত থাকাকালীন সময়ই কাইকোবাদ দিল্লির সুলতান হয়েছিলেন এবং এই কাইকোবাদই হল দিল্লির কোন সুলতান তার পিতা জীবিত অবস্থায় দিল্লির সুলতান হয়েছিলেন? আলাউদ্দিন খলজি, কাইকোবাদ, ফিরোজ তুগলক, সিকান্দার লোদি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, কাইকোবাদ। কাইকোবাদের পিতা ছিলেন বুগরা খান। বলবন এই বুগরা খানকে দিল্লির সুলতান হিসেবে মনোনীত করেছিলেন, তবে বুগরা খান তিনি তা অস্বীকার করেন, কারণ সেই সময়ে বুগরা খান বাংলার শাসক হিসেবে নিযুক্ত ছিলেন এবং বুগরা খান এই বাংলার শাসক হিসেবে থাকতে পছন্দ করেছিলেন, যে কারণে তিনি দিল্লির সুলতান পদ নেননি এবং এই বুগরা খান জীবিত থাকাকালীন সময়ই কাইকোবাদ দিল্লির সুলতান হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, দিল্লির কোন সুলতান ইক্তা প্রথার পরিবর্তে নগদে বেতন প্রদান করতেন? ইলতুৎমিশ, বলবন, বিন তুগলক, আলাউদ্দিন খলজি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি তিনি ইক্তা প্রথার পরিবর্তে নগদে বেতন দিতেন। নেক্সট কোশ্চেন, Who were the Munihas during the reign of Alauddin Khilji? Option A, they were the revenue officers. Option B, these are special officers
who used to give reports about the rates and working of markets. Option C, they were the heads of the market control organization. Option D, they were the bodyguards of the king. এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। মুনিয়াজ তারা রেভিনিউ অফিসার্স ছিল না। দে স্পেশাল অফিসার্স হু ইউজ টু গিভ রিপোর্টস অ্যাবাউট দ্য রেটস অ্যান্ড ওয়ার্কিংস অফ মার্কেট, অর্থাৎ বাজার দরের যে রেট এবং বাজারের ব্যবস্থাদি কীরকম চলছে সেই সম্পর্কিত তথ্য যারা সুলতানকে পরিবেশন করতেন। এটি হলো সঠিক উত্তর। হেড অফ দ্য মার্কেট কন্ট্রোল অর্গানাইজেশন সত্য নয়, আর সুলতানের বডিগার্ডও ছিল না, কারণ সুলতানের দেহরক্ষী বাহিনীরা সর-ই-জান্দার নামে পরিচিত। সর-ই-জান্দার হলো সুলতানের দেহরক্ষী বাহিনী। নেক্সট কোশ্চেন, আলাউদ্দিনের সংস্কার নীতিতে দিল্লির কোন শ্রেণী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? কৃষক, সেনাবাহিনী, খুত, মুকাদ্দাম, চৌধুরী, আমলা। আলাউদ্দিনের সংস্কার নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল খুত, মুকাদ্দাম, চৌধুরী। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। আলাউদ্দিন খলজি দোয়াব অঞ্চলকে খালিসা জমিতে পরিণত করেন এবং কৃষকের সাথে কেন্দ্রের সরাসরি সম্পর্ক স্থাপন করেছিলেন। স্থাপন করার পর মধ্যস্বত্বভোগী শ্রেণী হিসাবে এই খুত, মুকাদ্দাম এবং চৌধুরীদের তিনি ক্ষমতাকে খর্ব করেছিলেন। এরা আর্থিক দিক থেকে এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে বারণী এদের অবস্থা অতিরঞ্জন করে লিখেছেন যে এরা সর্বস্ব হারিয়ে গ্রামের সর্বাধিক নিম্ন ভিত্ততে পরিণত হয়, অর্থাৎ বলাহার শ্রেণীতে তারা পরিণত হয়েছিল এবং এদের পরিবারের মহিলারা তারা মুসলমানদের ঘিরিয়ে অন্ন সংস্থানের জন্য দাসী বৃত্তি অবলম্বন করেছিল। নেক্সট কোশ্চেন দেখব, দক্ষিণ ভারতের কোন শাসক আলাউদ্দিন খলজিকে পরাজিত করেছিল 1303 খ্রিস্টাব্দে? দ্বিতীয় প্রতাপ রুদ্র, রাজা কর্ণ, মূলাদেব, রাজা রামচন্দ্র। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন এ, দ্বিতীয় প্রতাপ রুদ্র। দ্বিতীয় প্রতাপ রুদ্র ছিলেন ওরাঙ্গলের কাকতীয় বংশের রাজা। ওরাঙ্গল, এই ওরাঙ্গলের কাকতীয় বংশের রাজা ছিলেন এই দ্বিতীয় প্রতাপ রুদ্র। নেক্সট কোশ্চেন দেখব, কোন সুলতান নিজেকে খলিফা বলে ঘোষণা করেছেন? অপশন এ আলাউদ্দিন খলজি, বি কুতুবুদ্দিন মোবারক খলজি, সি নাসিরুদ্দিন খসরু শাহ, ডি বলবন। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন বি কুতুবুদ্দিন মোবারক খলজি। কুতুবুদ্দিন মোবারক খলজি তিনি খলজি বংশেরই একজন শাসক এবং তিনি নিজেকে খলিফা বলে ঘোষণা করেছিলেন। নেক্সট কোশ্চেন, আলাউদ্দিন খলজি কোন অঞ্চল দখল করে সেই অঞ্চলের নামকরণ করেছিলেন খিজিরাবাদ? মালব, চিতর, রণথম্বর, দেবগিরি। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন বি চিতর। আলাউদ্দিন খলজি 1303 খ্রিস্টাব্দে তিনি চিতর অভিযান করেছিলেন এবং চিতরের যে রাজা ছিল রানা রতন সিং, এই রানা রতন সিংকে পরাজিত করেন এবং চিতর দখল করে চিতরের নামকরণ করেছিলেন খিজিরাবাদ, তার পুত্র খিজির খাঁর নাম অনুসারে। নেক্সট কোশ্চেন, সিদি মৌলার ঘটনা দিল্লির কোন সুলতানের সঙ্গে যুক্ত ছিল? আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন, জালালউদ্দিন খলজি, বিন তুগলক। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি জালালউদ্দিন খলজি।
সিদি মৌলা ছিলেন পারস্য থেকে আগত একজন বিদেশি দরবেশ বা ফকির, এবং সুলতান জালালউদ্দিনের কাছে খবর ছিল যে এই সিদি মৌলা নাকি সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দিল্লির সিংহাসন দখল করতে চাইছে। এবং জালালউদ্দিন তিনি এই খবরের কোনো সত্যতা বিচার না করেই তিনি সিদি মৌলাকে হত্যা করেন এবং জনমানসে তিনি নিন্দিত হয়েছিলেন। এবং কথিত আছে যে এই ফকিরকে হত্যা করার পর দিল্লিতে প্রচণ্ড ঘূর্ণিঝড় বা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং সুলতানের জ্যেষ্ঠ পুত্রের নাকি এই সময় মৃত্যু হয়েছিল। নেক্সট কোশ্চেন, দিল্লির কোন সুলতান এর অনুকূলে মঙ্গলরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তারা নব মুসলমান নামে পরিচিত? আলাউদ্দিন খলজি, জালালউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক, বলবন। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন বি, জালালউদ্দিন খলজি। জালালউদ্দিন খলজির সময়ে হলাগুর পৌত্র উলুগ খান, এই উলুগ খাঁর নেতৃত্বে মঙ্গলরা ভারত আক্রমণ করেছিল এবং মঙ্গলরা জালালউদ্দিন খলজির কাছে পরাজিত হন। জালালউদ্দিন খলজির কাছে পরাজিত হবার পর বেশ কিছু মঙ্গল তারা ইসলাম ধর্মে দীক্ষিত হন। যে সমস্ত মঙ্গল ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন তাদেরকে নব মুসলমান বলা হয়। এই জালালউদ্দিন খলজি ছিলেন খলজি বংশের প্রতিষ্ঠাতা। জালালউদ্দিন খলজি তিনি 1290 খ্রিস্টাব্দে দাস বংশের শাসক কাইকোবাদ ও কাইমুরসকে হত্যা করে দিল্লির সিংহাসন আরোহণ করেন। এবং এই কাইকোবাদ এবং কাইমুরসকে হত্যা করে দিল্লির যে সিংহাসন আরোহণ, এবং সেটি ভারতবর্ষের ইতিহাসে খলজি বংশের শাসন শুরু করেছিল। এবং এই খলজি বংশের রাজত্বকাল চলেছিল 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং এই দাস বংশের পর খলজি বংশের শাসনের এই সূত্রপাত, এটি খলজি বিপ্লব নামে পরিচিত। খলজি বিপ্লব কি? ইলবারি তুর্কি বংশের পরিবর্তে হিন্দুস্তানি খলজি বংশের এই উত্থান খলজি বিপ্লব নামে পরিচিত। এই খলজি বিপ্লব ঘটেছিল কখন? 1290 খ্রিস্টাব্দে। নেক্সট, হু সেড আই ডু নট নো হোয়েদার দিস ইজ লফুল অর নট, হোয়াট এভার I think to be for the good of the state or opportune for the emergency that I decree. কে বলেছেন যে আমি জানি না এটা বৈধ কি না, আমি রাষ্ট্রের মঙ্গলের জন্য বা জরুরি অবস্থার জন্য যেটা উপযুক্ত বলে মনে করি সেটি জারি করি। এই উক্তিটি করেছেন নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে? বলবন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ তুগলক। এই প্রশ্নের সঠিক উত্তর হলো বি, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি তিনি শরীয়তি আদর্শ মেনে আইন প্রণয়ন করতে সম্মত হননি। এক্ষেত্রে তিনি উলেমাদের পরামর্শ অগ্রাহ্য করেন এবং তিনি জাওয়াবিত আইন প্রণয়ন করেছিলেন। জাওয়াবিত হল রাষ্ট্রের প্রয়োজনে আইন জারি করা, যেখানে ধর্মনিরপেক্ষতার উপর ভিত্তি করে শাসক এই আইন জারি করেন। এদিক থেকে সুলতানি রাষ্ট্রকে ধর্মাশ্রিত রাষ্ট্র বলা যায় না, কারণ এক্ষেত্রে শাসক শরীয়তি আইন মেনে রাষ্ট্র শাসন পরিচালনা করেননি, এবং এই কারণেই আলাউদ্দিন খলজি এই উক্তিটি করেছিলেন।
নেক্সট কোশ্চেন, in order to improve the armed force, Alauddin Khilji introduced branding of horses, অর্থাৎ ঘোড়ায় যে রাজকীয় চিহ্ন দেবার প্রচলন করেছিলেন। রেগুলার মাস্টার অফ দ্য আর্মি, অর্থাৎ সৈন্যবাহিনীর নাম নথিভুক্তকরণের যে প্রথা তা প্রবর্তন করেন। অর্গানাইজেশন অফ দ্য আর্মি অন দ্য ডেসিমেল সিস্টেম, অর্থাৎ দশমিক প্রথার ভিত্তিতে সৈন্যবাহিনীর বিন্যস্তকরণ করা। অ্যাবলিশন অফ দ্য ইকতাজ অফ রয়্যাল ট্রুপার্স, অর্থাৎ রাজকীয় বাহিনীর মধ্যে ইকতা বিতরণের যে প্রথা তা তিনি বাতিল করেছিলেন। নিচের দেওয়া কোডগুলির মধ্যে এই সঠিক উত্তর নির্বাচন করতে হবে। অপশন এ অল অফ দেম, উপরোক্ত সবকটি। বি 1, 3, 4, সি 1, 2, 3, 4, ডি 2, 3, 4, 5। তো আলাউদ্দিন খলজি সৈন্যবাহিনীর ক্ষেত্রে যে প্রথাগুলো প্রচলন করেছিলেন সেগুলি হলো যে ঘোড়াতে রাজকীয় চিহ্ন প্রদানের ব্যবস্থা করেছিলেন, সৈন্যবাহিনীর নাম নথিভুক্তকরণের প্রথা চালু করেছিলেন, আর ইকতা প্রথার অবসান করেছিলেন, অর্থাৎ সৈন্যবাহিনীদের মধ্যে যে ইকতা বিতরণের প্রথা তা বাতিল করে নগদে বেতন দেওয়ার রীতি চালু করেছিলেন। কিন্তু ডেসিমেল সিস্টেমে সৈন্যবাহিনীকে বিন্যস্ত করার প্রথা বিন তুগলক চালু করেছিলেন। এই বিন তুগলক ছিলেন তুগলক বংশের শাসক। সুতরাং এই ডেসিমেল সিস্টেম আলাউদ্দিন খলজি করেননি। তাহলে বাই অপশন সঠিক উত্তর হবে 1, 2, 4। সঠিক উত্তর হবে অপশন বি 1, 3, 4। সরি 3 নয়, এটা 2 হবে। 1, 2, 4। নেক্সট কোশ্চেন, Alauddin's theory of kingship was based on the concept that আলাউদ্দিনের রাজতন্ত্রের তত্ত্ব যে ধারণার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ছিল। অপশন এ কিংশিপ নোজ নো কিংশিপ, অর্থাৎ রাজত্ব কোনো আত্মীয়তা জানে না। অ্যাজ এ রুলার হি ওয়াজ এ ল আনটু হিমসেলফ, অর্থাৎ একজন শাসক হিসাবে তিনি নিজেই আইন। অপশন সি দ্য গুড অফ দ্য স্টেট অ্যান্ড দ্য বেনিফিট অফ দ্য পিপল ইজ দ্য হাইয়েস্ট আইডল, অর্থাৎ রাষ্ট্রের কল্যাণ ও জনগণের কল্যাণই সর্বোচ্চ আদর্শ। এক্ষেত্রে আলাউদ্দিন খলজির এই কিংশিপের থিওরি নিম্নোক্ত 3টি তত্ত্বের ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত ছিল। তাই সঠিক উত্তর হবে অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন, টু প্রিভেন্ট দ্য ফ্রিকোয়েন্ট অকারেন্স অফ দ্য রিবেলিয়ন্স আলাউদ্দিন খলজি অর্ডার, শাসক বিরোধী বিদ্রোহের প্রবণতা কমানোর জন্য আলাউদ্দিন খলজি কোন কোন আদেশ দিয়েছিলেন? অপশন এ অ্যাপ্রোপ্রিয়েশন অফ অল পেনশনস অ্যান্ড এন্ডোমেন্ট টু দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রের তরফে যে সমস্ত পেনশন বা অনুদানগুলো দেওয়া হয়েছিল সেগুলোকে ফিরিয়ে নেওয়া। অপশন বি এস্টাবলিশমেন্ট অফ অ্যান এফিসিয়েন্ট ইন্টেলিজেন্স সিস্টেম, অর্থাৎ ইন্টেলিজেন্স সিস্টেমকে এফিসিয়েন্ট অর্থাৎ কার্যকারী করে তোলা, অর্থাৎ গুপ্তচর যে মাধ্যমকে সেই গুপ্তচর ব্যবস্থাকে কার্যকারী করে তোলা। অপশন সি টোটাল প্রহিবিশন অন দ্য সেল ইন টক্সিক্যান্টস, অর্থাৎ যে নেশাগ্রস্ত করা যে বস্তু সেগুলোর বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা। অপশন ডি অল অফ দ্য অ্যাভাব। বিদ্রোহের প্রবণতা কমানোর জন্য নিম্নোক্ত যে স্টেটমেন্টগুলি রয়েছে সবকটি সত্যি। সঠিক উত্তর হলো অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন, দ্য মোটিভ অফ আলাউদ্দিন খলজি ইন ইনভেডিং সাউথ ইন্ডিয়া ওয়াজ ওয়ার টু, অর্থাৎ আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারত অভিযান করেছিলেন তার কারণ ছিল অপশন এ সিকিওর ফেবুলাস ওয়েলথ, অর্থাৎ দক্ষিণ ভারতের যে কল্পিত ধন সম্পদের যে প্রাচুর্যের
কাহিনী সেটা তাকে আকৃষ্ট করেছিল দক্ষিণ ভারত অভিযানের ক্ষেত্রে? অপশন বি, ফোর্স দ্য ডেকান স্টেট টু অ্যাকসেপ্ট দ্য সুজারেনিটি অফ দ্য সালতানাত, অর্থাৎ দিল্লি সালতানাতের সার্বভৌমত্বকে স্বীকার করে নেওয়া। অপশন সি, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ উপরিক্ত এ এবং বি উভয়ই। অপশন ডি, অ্যানেক্স দ্য সাউথ টু দ্য সালতানাত অফ দিল্লি, অর্থাৎ দক্ষিণ ভারতকে কার্যত দিল্লি সালতানাতের অন্তর্ভুক্ত করা। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ সিকিউর ফেবুলাস ওয়েলথ। অপশন বি, ফোর্স দ্য ডেকান স্টেট টু অ্যাকসেপ্ট দ্য সুজারেনিটি অফ দ্য সালতানাত। তাই সঠিক উত্তর হলো অপশন সি, বোথ এ অ্যান্ড বি। আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে সরাসরি দিল্লি সালতানাতের অন্তর্ভুক্ত করতে চাননি, কারণ এক্ষেত্রে দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে তিনি করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে তিনি পরাজিত করে তাদেরকে দিল্লি সালতানাতের অনুগত শাসকে পরিণত করেছিলেন। Next question, Alauddin Khilji's market control system came to an end instantaneously with his death because, অর্থাৎ আলাউদ্দিন খলজির মৃত্যুর পর তার যে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা তা ভেঙে পড়েছিল, তার কারণ অপশন এ, দ্য হোল সিস্টেম ওয়াজ কেপ্ট এলিভ বাই দ্য ইউজ অফ ব্রুট ফোর্স, অর্থাৎ নৃশংসতা মানে বলপূর্বক নিয়ন্ত্রণ আরোপ করে তিনি এই প্রথাটাকে চালিয়ে যান বা বজায় রেখেছিলেন। ইট ওয়াজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, অর্থাৎ এটি ছিল চাহিদা এবং যোগানের নীতির ওপর ভিত্তি করে। অপশন সি, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ এ বি উভয়ই। অপশন ডি, আলাউদ্দিন খলজিজ সাকসেসর্স হ্যাড নো উইল টু কন্টিনিউ দ্য সিস্টেম, অর্থাৎ আলাউদ্দিন খলজির পরবর্তী যারা বংশধর ছিলেন তারা এই সিস্টেমটাকে চালিয়ে নিয়ে যেতে চাইছিলেন না। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ আলাউদ্দিন খলজি এই যে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার ক্ষেত্রে তিনি দুই শ্রেণীর কর্মচারী নিয়োগ করেছিলেন, সাহানা ই মান্ডি, দেয়ানি রিয়াসত, এবং পুরো কঠোর কন্ট্রোল বা নিয়ন্ত্রণের দ্বারা তিনি এই সিস্টেমটাকে বজায় রাখার চেষ্টা করেছিলেন এবং এটা অনেক ক্ষেত্রেই চাহিদা এবং যোগানের নীতির ওপর ভিত্তি ছিল, যাতে ব্যবসায়ীরা কোনো ক্ষেত্রে কালোবাজারি করতে না পারে, কৃষকরা যাতে সরাসরি খাদ্যশস্য বিক্রি করতে পারে, এই সমস্ত জিনিসটার উপরে কন্ট্রোল ছিল। সেই কারণেই এই প্রথাটা টিকে ছিল, কিন্তু তার মৃত্যুর পর যে কারণে এটি ভেঙে পড়ে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট ওয়ান অফ দ্য চেঞ্জেস মেড ইন দ্য এগ্রিয়ান সিস্টেম অফ বাই আলাউদ্দিন খলজি, অর্থাৎ নিচের কোনটি আলাউদ্দিন খলজি কর্তৃক কৃষি ব্যবস্থায় পরিবর্তন আনা হয়নি? অপশন এ, ইনক্রিজ ট্যাক্স ওয়াজ টু বি রিলাইজ ইরেসপেক্টিভ অফ ড্যামেজ টু দ্য ক্রপস ডিউ টু ন্যাচারাল ক্লাইমেটিস, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হওয়া সত্ত্বেও ট্যাক্স অর্থাৎ রাজস্ব বর্ধিতকরণ করা। অপশন বি, দ্য স্টেট শেয়ার অফ রেভিনিউ ওয়াজ ইনক্রিজ টু 1/2 অফ দ্য প্রডিউস, অর্থাৎ মোট উৎপাদনের 1/2 অংশ রাজস্ব হিসাবে ধার্য করা। অপশন সি, ল্যান্ড ওয়াজ রিঅ্যাসেস অ্যান্ড ফ্রেশ গ্রান্ট ওয়ার মেড, অর্থাৎ জমির পুনর্মূল্যায়ন করা এবং নতুন করে অনুদান দেওয়া। ডি, হি রিভোক মোস্ট অফ দ্য স্মল ইকতাজ গ্রান্টেড বাই দ্য প্রিভিয়াস সুলতান, অর্থাৎ পূর্ববর্তী সুলতানের দ্বারা প্রদত্ত বেশিরভাগ ছোট ছোট ইকতাক তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন। এক্ষেত্রে আলাউদ্দিন খলজি তিনি রাজস্ব হিসাবে 1/2 অংশ ধার্য করেছিলেন
এটা ঠিক। ল্যান্ড ওয়াজ রিঅ্যাসেসড অ্যান্ড ফ্রেশ গ্র্যান্ট ওয়ার মেড, অর্থাৎ জমির পুনর্মূল্যায়ন তিনি করেছিলেন এবং নতুন করে অনুদান দেওয়ার ব্যবস্থা করেছিলেন। অপশন সি ঠিক। অপশন ডিও ঠিক, কারণ তিনি পূর্ববর্তী সুলতানদের যে ইকতা বিলি করা হয়েছিল সেগুলোকে তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন। অপশন এ ভুল, যে প্রাকৃতিক দুর্যোগজনিত কারণের পরও ফসলের যে ক্ষতি হয় তার সত্ত্বেও তিনি তার রাজস্বকে বর্ধিতকরণ করেছিলেন, এটি ভুল। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ। নেক্সট কোশ্চেন, দ্য মার্কেটস ওয়ার কন্ট্রোল বাই 2 অফিসার্স ডিউরিং আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির সময়ে তার যে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা 2জন অফিসারের দ্বারা নিয়ন্ত্রিত হতো, সেই 2জন অফিসার কারা ছিলেন? অপশন এ দিয়ানি রিয়াসত অ্যান্ড শাহানা ই মান্ডি। অপশন বি শাহানা ই মান্ডি এবং গাজী ই সিকান্দারি। অপশন সি আমির ই বাহার এবং মুস্তাফি ই মামালিক। অপশন ডি গাজী ই সিকান্দারি অ্যান্ড কাজিন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ দিওয়ান ই রিয়াসত এবং শাহানা ই মান্ডি। নেক্সট কোশ্চেন, হোয়েন হি অ্যাটেন্ড কিংশিপ হি ওয়াজ ফুললি ইন্ডিপেন্ডেন্ট from rules and orders of Shariat. For which Sultan Baroni made this statement? সরি, এটা কিংশিপ হবে। হোয়েন হি অ্যাটেন্ড কিংশিপ, অর্থাৎ বারনি কোন সুলতানের সম্পর্কে বলেছিলেন যে যখন তিনি রাজত্ব অর্জন করেছিলেন তখন তিনি শরীয়তের বিধিবিধান থেকে সম্পূর্ণ স্বাধীন ছিলেন? ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ তুগলক। এই প্রশ্নের সঠিক উত্তর হল সি আলাউদ্দিন খলজি। বারনি এই উক্তিটি করেছিলেন আলাউদ্দিন খলজির সম্পর্কে, কারণ আলাউদ্দিন খলজি শরীয়তি নির্দেশ মেনে রাজ্য শাসন পরিচালনা করেননি। এক্ষেত্রে তিনি রাষ্ট্রের প্রয়োজনে আইন জারি করেছিলেন, সেই কারণেই বারনি এই উক্তিটি করেছেন। এই ছিল খলজি বংশের ওপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো, চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।